স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না বলে জানিয়েছে বিএনপি। নির্বাচনে প্রথমবারের মতো নিষিদ্ধ হচ্ছে পোস্টার ও ড্রোনের ব্যবহার। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিলেন নূর। ক্ষমতায় গেলে নারীরা ৫ ঘন্টা কাজ করে ৮ ঘন্টার বেতন পাবেন বলে মন্তব্য জামায়াত আমিরের। রাতে যাত্রাবাড়ি ও উত্তরায় ৩ বাসে এবং বসুন্ধরায় প্রাইভেট কারে আগুন। দিল্লি বিস্ফোরণে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ। পারমাণবিক সক্ষমতার দিকে নজর মিয়ানমারের। মেসির চেয়ে রোনালদোর ২০২৬ বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি বলে জানালেন ওয়েসলি স্নেইডার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা মানা হবে না। এজন্য সকল দায় দায়িত্ব সরকারের উপর বর্তাবে। মঙ্গলবার দুপুর ১:১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাক্ষরিত সনদের বাইরে কোনো দল অযৌক্তিক দাবি ও নতুন নতুন ইস্যু তৈরি করছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকে গৃহীত প্রস্তাব তুলে ধরা হয়। বৈঠকে বলা হয়, প্রায় ১ বছর ব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদে গত ১৭ অক্টোবর স্বাক্ষর করা হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সকল পক্ষ অঙ্গীকারবদ্ধ থাকে। বিএনপির অভিযোগ, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে গিয়ে বিভিন্ন বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার কথা বলছেন, যা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে অগ্রাহ্য করার শামিল। সংবাদ সম্মেলনে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরেই বর্তাবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে যে কোনো ধরনের প্রচারণা কার্যক্রমেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য আচরণ বিধিমালা ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন। নতুন এই বিধিমালায় এসব বিষয় উঠে এসেছে। গেজেটে জানানো হয়, ব্যানার বিলবোর্ড করা গেলেও তা হবে পরিবেশ বান্ধব। করা যাবে না মশাল মিছিল, যানবাহন সহকারে মিছিল বা শোডাউন। আচরণবিধি ভাঙলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল, অন্যান্য বিধি না মানলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা এবং একই কারণে দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান আনা হয়েছে। একই সঙ্গে প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবলে রাখতে হবে। আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রার্থী ও দলের কাছ থেকে নিতে হবে অঙ্গীকারনামাও। গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি। গণমাধ্যমের সংলাপ ও সব প্রার্থীর এক মঞ্চে ইশতেহার ঘোষণা। রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনে সব প্রার্থীকে নিয়ে একই দিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থারও বিধান আনা হয়েছে। প্রচারণা সহ নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচন সংক্রান্ত বানোয়াট তথ্য সহ সব প্রকার ক্ষতিকর কন্টেন্ট বানানো ও প্রচার করা যাবে না। প্রতিপক্ষ, নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। ৫০ বছরেও রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ। দলটি এখন মরা লাশ। বিচারিক প্রক্রিয়ায় এই দলের দাফন কাফন সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। লকডাউন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। নূর পোস্টে লিখেছেন, দেশে অবস্থানরত লীগের ভাইদের বলবো, স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা শত সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করে তুলবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না। গ্রেপ্তার হলে জেলখানায় কলা রুটিও পাঠাবে না। কি দরকার গ্রেপ্তার ও গণধোলাইয়ের ঝুঁকি নিয়ে মুখোশ পরে ঝটিকা মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর। উৎপাত করলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে পড়তে হবে উল্লেখ করে নূর লিখেন, আওয়ামী লীগ আমলে বিএনপি, জামায়াত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন। উৎপাত করলে বিপদ।
নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধান করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, নারীদের কর্মে নিয়োগের নীতিমালা করা হবে। কর্মক্ষেত্রে নারীরা 5 ঘন্টা কাজ করবেন, বিনিময়ে 8 ঘন্টার পারিশ্রমিক পাবেন। সোমবার রাতে মিরপুরের ইসলামিক ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডাক্তার শফিকুর রহমান এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, 5 ঘন্টার পারিশ্রমিক মালিকপক্ষ পরিশোধ করবেন এবং 3 ঘন্টার পারিশ্রমিক সরকার পরিশোধ করবে। যারা ঘরের কাজ করবেন তাদেরকে রত্নাগর্ভা মা হিসেবে সম্মানিত করা হবে। নারীরা 8 ঘন্টা কাজ করতে চাইলে তাদেরকে সম্মানিত করা হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে আমার কাছে যাওয়ার প্রয়োজন হবে না, বরং আমি নিজে এসে আপনাদের সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। আর যুবকদের কাজ এখনো শেষ হয়নি, তাদেরকে সমাজের সব জায়গা থেকে আবর্জনা পরিষ্কার করতে হবে। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধান করা হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, নারীদের কর্মে নিয়োগের নীতিমালা করা হবে। কর্মক্ষেত্রে নারীরা 5 ঘন্টা কাজ করবেন, বিনিময়ে 8 ঘন্টার পারিশ্রমিক পাবেন। সোমবার রাতে মিরপুরের ইসলামিক ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডাক্তার শফিকুর রহমান এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, 5 ঘন্টার পারিশ্রমিক মালিকপক্ষ পরিশোধ করবেন এবং 3 ঘন্টার পারিশ্রমিক সরকার পরিশোধ করবে। যারা ঘরের কাজ করবেন তাদেরকে রত্নাগর্ভা মা হিসেবে সম্মানিত করা হবে। নারীরা 8 ঘন্টা কাজ করতে চাইলে তাদেরকে সম্মানিত করা হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচিত হলে আমার কাছে যাওয়ার প্রয়োজন হবে না, বরং আমি নিজে এসে আপনাদের সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব। আর যুবকদের কাজ এখনো শেষ হয়নি, তাদেরকে সমাজের সব জায়গা থেকে আবর্জনা পরিষ্কার করতে হবে। রাজধানীর যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল সোমবার গভীর রাতে এসব আগুনের ঘটনা ঘটে। এছাড়া গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত 1:15টার দিকে যাত্রাবাড়ির রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাস এবং 2টার দিকে যাত্রাবাড়ির কাজলা টোল প্লাজার কাছে রায়দা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর আসে। আজ ভোর 4টার দিকে উত্তরা জনপথ মোড়ে রায়দা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন ঘোষিত লকডাউন কর্মসূচির আগে গতকাল সোমবার দিন ও রাতে ঢাকার বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের মতো আরও কয়েকটি ঘটনা ঘটেছে। গতকাল রাজধানীতে বাস পোড়ানো হয়েছে 3টি, বিভিন্ন জায়গায় 10টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জুলহাস মিয়ার বাড়ি 7 নং ইউনিয়নের কৈয়ার চলায়। বাবার নাম সাজু মিয়া। সোমবার রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। দিল্লির লালকেল্লা বিস্ফোরণের সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী ডাক্তার ওমর মোহাম্মদের প্রথম ছবি প্রকাশ পেয়েছে। সাদা হুন্দাই i20 গাড়ি নিয়ে সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে বিস্ফোরণ ঘটানো হয়। ডাক্তার ওমর সেই গাড়িটির মালিক ছিলেন। বিস্ফোরণের সময় গাড়িটি 3 ঘন্টারও বেশি সময় লালকেল্লার কাছে পার্ক করা ছিল। বিস্ফোরণে কমপক্ষে 9 জন নিহত, আরও 20 জন আহত হন। মঙ্গলবার সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব খবর জানানো হয়। 1989 সালে 24 ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জন্মগ্রহণকারী ওমর আল ফালাহ মেডিকেল কলেজে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ডাক্তার আদিল আহমেদ রাঠোর এবং ডাক্তার মোজাম্মিল শাকিলের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। সোমবার জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানার পুলিশ দল বিস্ফোরক দ্রব্য রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 2 চিকিৎসককে গ্রেপ্তার করে। ডাক্তার ওমর তার সহযোগীদের গ্রেপ্তারের খবর পেয়ে ফরিদাবাদ থেকে পালিয়ে যান। প্রাথমিক তদন্তে দেখা গেছে, হামলায় ব্যবহৃত গাড়িটি একাধিকবার হাতবদল হয়। সূত্র অনুসারে কয়েকবার হাতবদল হয়ে এটি ওমরের কাছে পৌঁছায়। এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক মিনিট আগে এক মুখোশধারী ব্যক্তি হুন্দাই i20 গাড়ি চালিয়ে এগিয়ে আসছেন। সূত্র জানায়, প্রায় 1 মিনিটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারীর হাত জানালায় রেখে গাড়িটি পার্কিং লটে প্রবেশ করেছে। সন্দেহভাজন আত্মঘাতী বোমারু গাড়িটি পার্ক করার সময় 1 সেকেন্ডের জন্য গাড়ি থেকে বের হননি। তারা জানিয়েছে, সে হয় কারো জন্য অপেক্ষা করছিল অথবা পার্কিং লটে নির্দেশের অপেক্ষা করছিল। রাশিয়ার সহযোগিতায় পরমাণু কর্মসূচির দিকেই এখন দৃষ্টি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। একদিকে দেশ জুড়ে যুদ্ধ, দারিদ্র্য ও ক্ষুধা বাড়ছে, অন্যদিকে জান্তা প্রধান মিং অং হাইং পারমাণবিক উন্নয়নকে জাতীয় অগ্রগতির প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানায়, গত সেপ্টেম্বরে রাশিয়ার রাজধানী মস্কোয় অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাটমিক উইক ফোরাম 2025-এ অংশ নেন মিং অং হাইং। সেখানে তিনি দাবি করেন, রাশিয়ার সহায়তায় মিয়ানমার পরমাণু উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই সহযোগিতা মূলত রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটমের
সঙ্গে করা চুক্তির অংশ। এর আগে গত 15 আগস্ট মিয়ানমার সরকার ন্যাশনাল কমিটি ফর দ্য ইমপ্লিমেন্টেশন অব নিউক্লিয়ার এনার্জি গঠন করে। রোসাটমের পরিকল্পনা অনুযায়ী মিয়ানমারে ইতোমধ্যে একটি নিউক্লিয়ার ইনফরমেশন সেন্টার স্থাপন করা হয়েছে। পাশাপাশি দেশটিতে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তুতি চলছে। দেশটির সামরিক প্রশাসন দাবি করছে এই প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি উন্নয়নের জন্য নেওয়া হচ্ছে। 2026 বিশ্বকাপের আর বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী 11 জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আগামী বিশ্বকাপে খেলবেন কিনা সেটা আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত নয়, কিন্তু বাতাসের গতি প্রকৃতি বলছে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ তারা এখনো খেলে ফেলেননি। 38 বছর বয়সী মেসি গত মাসেও যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই বিষয়ে বলেছেন তিনি 2026 বিশ্বকাপে থাকতে চান। 40 বছর বয়সী রোনালদো এর আগে 26 বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা বলেছেন। নেদারল্যান্ডসের হয়ে 2010 বিশ্বকাপের ফাইনাল খেলা মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার 2026 বিশ্বকাপ জয়ে মেসির আর্জেন্টিনার চেয়ে এগিয়ে রাখলেন রোনালদোর পর্তুগালকে। সেই ব্যাখ্যাও দিয়েছেন 41 বছর বয়সী সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি জানান, পর্তুগালের দলটা খুবই শক্তিশালী, তাদের কাছে পর্তুগাল অন্যতম ফেভারিট। সে কারণে লিওনেল মেসির তুলনায় ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি।